এবারে পুরো রোস্টিং কমিউনিটিকে চ্যালেঞ্জ জানালো আই এম সজীব। আর পাশাপাশি অ্যাডভান্স পোলাপাইন টিম ওএফএফ এর যে সকল প্রশ্নগুলো ছিল সেই সকল প্রশ্নের জবাব দিয়েছে। অ্যাডভান্স পোলাপাইন কি জবাব দিল সেগুলো তো আপনাদেরকে অবশ্যই জানাবো, তবে তার আগে আরএস ফাহিম থেকে ফ্রি ফায়ারের অডিয়েন্স সম্পর্কে একটু ধারণা নিতে চাই। রিসেন্টলি ইটস কাব্য আরএস ফাহিমের সাথে একটি ভিডিও আপলোড করেন, যেখানে ইটস কাব্য তার মোবাইল শপে আরএস ফাহিমকে নিয়ে যাওয়ার জন্য অডিয়েন্সকে একটি টার্গেট দেয়। আর সেই টার্গেটের কথা শোনার পরে আরএস ফাহিম না বলতে থাকে এবং একই সাথে বলে ফ্রি ফায়ারের অডিয়েন্স হচ্ছে অনেক বেশি ডেঞ্জারাস, তারা যে কোনো ধরনের টার্গেট যে কোনো সময় পূরণ করতে পারবে। আরএস ফাহিম কি বলেছিল তার ভিডিওতে, তার একটি অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে যদি কুষ্টিয়ার মানুষজন আপনারা উড়াই দিব রে ভাই, এই যে যদি 20,000 কমেন্ট কুষ্টিয়ার মানুষ করেন, জ্ঞান জ্ঞান করবো। যদি 20,000 কমেন্ট কুষ্টিয়ার মানুষ এই ভিডিওতে করেন, ফাহিম ভাইরে আমি কুষ্টিয়ায় নিয়ে বাইক শো করাবো। সো চ্যালেঞ্জ এই ভিডিওতে 20,000 কমেন্ট। ভাই রাজি? খালি কাজে হ্যাঁ ওটা করে দিব বেটা। বেটা রাজি? ফ্রি ফায়ার প্লেয়ার ভাই খুব ডেঞ্জারাস বেটা, এটা করে দিব না। গাইস কুষ্টিয়াতে শো দেখতে চাইলে ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলে শো দিছে, দেওয়ার পরে এত কমেন্ট হলে খেলতে ভাই, আমি তো খেলাই পারি না, খেলমু করতে আমার আয়া প্রত্যেকদিন জ্ঞান করে আমার ম্যাচ খেলতে হবে না। আপনাদের কাছে কি মনে হয় ফ্রি ফায়ারের অডিয়েন্স কি অনেক বেশি ডেঞ্জারাস? আসলে যদি ডেঞ্জারাস হতো তাহলে গতকালকের ভিডিওতে আমরা একটি টার্গেট দিলাম, যদি আমাদের চ্যানেলের ভিতরে 90K সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে বর্তমানে চলমান কন্ট্রোভার্সি রিমু এফএফ এবং অ্যাডভান্স পোলাপেনের যে কন্ট্রোভার্সিটি রয়েছে, এই কন্ট্রোভার্সিতে সরাসরি অ্যাডভান্স পোলাপেনকে আমি ভিডিওতে নিয়ে আসবো। কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কোনো ধরনের আগ্রহই দেখতে পারতেছি না। তার মানে কি আপনারা সেই ভিডিওটিকে দেখতে চান না? এই কন্ট্রোভার্সি সম্পর্কে আপনাদের যে সকল প্রশ্নগুলো রয়েছে আপনারা কি চান না সেগুলো ক্লিয়ার হোক? 3 দিনের একটি টার্গেট দিয়েছিলাম, এই 3 দিনে যদি আপনারা 90K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন তাহলেই অ্যাডভান্স পোলাপেনকে আমি সরাসরি ভিডিওতে নিয়ে আসতেছি। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে গেম অপেক্ষণ থেকে। রিসেন্টলি গেম অপেক্ষণ কেন বাংলাদেশের গেমিং জগৎ এত পিছিয়ে রয়েছে, কেন বাংলাদেশের গেমিং এখনো পর্যন্ত ভালোভাবে গ্রো করতে পারতেছে না, এজন্য তারা একটি ডিটেলসে ভিডিও আপলোড করে, যেখানে জানানো হয় বাংলাদেশে যে সকল গেমিং কনসোল রয়েছে, গেমিং ইকুইপমেন্ট রয়েছে, তার দাম অনেক বেশি হাই। তার পাশাপাশি বিগত সরকার মানুষের মধ্যে একটি নেগেটিভ ধারণা, এই সবকিছু মিলিয়ে এত সম্ভাবনাময় একটি সেক্টর যার আয়তন বর্তমানে মুভি মার্কেট থেকে মিউজিক মার্কেট থেকে অনেক বেশি, সেই সম্ভাবনাময় মার্কেটে পর্যন্ত বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। ভিডিওতে কি বলা হয়েছিল তার সামান্য একটু অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি পুরো ডিটেলসে জানতে চান তাহলে সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। একটা কথা না বললি নয়, এদেশের বাবা মায়েরা সন্তানের হাতে সময়ের আগে স্মার্টফোন ধরিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে সহজে খাবার খাওয়ানোর জন্য বা বিভিন্ন কারণে বাচ্চাদেরকে চুপ করানোর জন্য তাদেরকে ফোনের অ্যাডিক্ট নিজের হাতে তৈরি করছে। ব্যাপারটা এক পর্যায়ে এমন হয়ে দাঁড়ায় যে সেই বাচ্চা ফোন হাতে না পেলে খেতেই চায় না। জেনে বা না জেনে হোক, প্যারেন্টসরা এই ভুল দিনের পর দিন অকপটে করে যাচ্ছে আর বাচ্চাদেরকে তাদের অজান্তেই ফোনের অ্যাডিক্ট করে ফেলছে। পরিণামে দেখা যায় গেম হোক বা না হোক বাচ্চা মোবাইল থেকে তার মাথা তুলছে না, অথচ বাচ্চা টিনেজে আসার পর যদি 1 ঘন্টা গেম খেলতে বসে সেই বাবা মায়েরাই বলা শুরু করে দেবে চোখটা গেল, মোবাইলের ভিতরে ঢুকে যা, ভাতের জায়গায় মোবাইল খা, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারগুলো কিভাবে জাজ করবে? দেখো, কোনো বাবা মা তার সন্তানের খারাপ চাইবে না। না বুঝে অসময় সন্তানকে মোবাইলে আসক্ত করিয়ে দেওয়া বাবা মায়েরাই গেমিং এর বেলায় কোনো সাপোর্ট দিচ্ছে না। এর কারণ হচ্ছে তারা এই দেশের অকেজো শিক্ষা আর মিডিয়া ব্যবস্থার শিকার। একটি প্রজন্ম তখনই উন্নত আর গোছানো লাইফস্টাইল পাবে যখন সেই প্রজন্মের বাবা মায়েরা সচেতন আর সঠিক শিক্ষায় শিক্ষিত থাকবে, যে শিক্ষাটা আমাদের দেশে নেই বললেই চলে। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে নাজিম গেমিং থেকে। রিসেন্টলি নাজিম যখন লাইভ স্ট্রিম করতেছিলেন এমত অবস্থায় একটি হ্যাকার তাকে মেরে দেয়। হ্যাকার শুধু তাকে মেরেই দেয় নাই, সেই হ্যাকার ফেসবুকে লাইভ স্ট্রিম পর্যন্ত করতেছিল। পরবর্তীতে সেখানে গিয়ে দেখা যায় একটি ছোট বাচ্চা। ব্যাপারটি দেখে নাজিম গেমিং অনেক বেশি পরিমাণে অবাক হয়েছিল, কিন্তু একটু পরে খেয়াল করলো সেটি মূলত বাচ্চা নয়, সেই বাচ্চার বাবা পর্যন্ত সে লাইভ স্ট্রিম করতেছে এবং কি প্যানেল সেল দিচ্ছে। শুধু প্যানেল সেল নয়, যখন লাইভের ভিতরে নাজিম গেমিং তাকে স্প্যাম করতে বলে তখন সেই ব্যক্তিটি রেগে যায়, রেগে গিয়ে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় নাজিম গেমিং কে গালি দেয়। শুধু গালিই দেয় নাই, একই সাথে এটিও বলে যে যত বেশি ইউটিউবাররা তাদেরকে নিয়ে নাকি ভিডিও বানাবে তত নাকি তাদের প্যানেল সেল হবে। যত কন্ট্রোভার্সি করবি তত আমার প্যানেল বিক্রি হবে, গান কে বাকি শোনা বুঝিস না? হ্যাঁ, ভিনাস দালালরা যত কন্ট্রোভার্সি করবি তত আমার প্যানেল সেল হবে। অতঃপর নাজিম গেমিং এই বিষয়ের উপরে একটি স্টেপ গ্রহণ করে, যেখানে সে সমস্ত ক্রিয়েটরদেরকে এই সকল বিষয়ে কথা বলার পাশাপাশি যারা অডিয়েন্স রয়েছেন তারা এদের থেকে প্যানেল তো কিনবেনই না, বরঞ্চ তাদেরকে রিপোর্ট মারবেন, তাদের অ্যাকাউন্ট গুলোকে চ্যানেল গুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালোবাসো গেমের প্রতি যাদের ইমোশন জড়াই আছে আমার মতো, তারা সবাই বা আমাকে যারা বিন্দু পরিমাণ ভালোবাসো তারা সবাই ওর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ইচ্ছা মতো রিপোর্ট দিবা, প্লাস ভাই ব্রাদার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সব দিলে ওর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লিঙ্ক দিয়া করবা যে ওর চ্যানেল যারা রিপোর্ট মেরে, আর ওর কমেন্ট বক্সে 2টা করে ভালোবাসা মাস্ট দিয়ে আইবা। আর প্রতিটা ইউটিউবার ইনফ্লুয়েন্সারদের কাছে রিকোয়েস্ট এইগুলো নিয়ে কথা বলেন, গেরানার কাছে এগুলো তুলে ধরেন আপনারা, যাতে এইগুলো গেম থেকে বিতাড়িত হয় আর গেমটা যেন আমরা আগের মতো শান্তিতে খেলতে পারি।